বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের আমাদের যে অনলাইন ক্লাস শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আমি যে বিগত দিনে যে ক্লাসগুলি তোমাদের নিয়েছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ। তো এরই পরিপ্রেক্ষিতে আমি আজ তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধটির নাম হলো পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য প্রবন্ধটি মোহাম্মদ শহীদুল্লাহর কর্তৃক রচিত। তো এই প্রবন্ধটি আলোচনা করার আগে একটু লেখক পরিচিতি সম্পর্কে দুই কথা বলতে হয়। লেখক মোহাম্মদ শহীদুল্লাহ বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামেও পরিচিত। তো এর সংক্ষিপ্ত পরিচিতিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। মোহাম্মদ শহীদুল্লাহ 10ই জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ পাশ করেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি অর্জন করেন। তিনি সুদীর্ঘ 30 বছর কাল বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন। অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। তিনি ছিলেন মুক্ত বুদ্ধির অধিকারী। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষা ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তিনি আলাওলের পদ্মাবতী, বিদ্যাপতি ইত্যাদি গ্রন্থ তিনি সম্পাদনা করেন। শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন। 13ই জুলাই 1969 সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহর জীবনাবসান ঘটে। এ ছিল লেখকের সংক্ষিপ্ত পরিচিত। এরপর আমি যে প্রবন্ধটি তোমাদের সামনে আলোচনা করব, সেই প্রবন্ধটির একটু সংক্ষিপ্ত পরিচিতিটাকে দিয়ে নিলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাই আমি এর পাঠ পরিচিতিদের সম্পর্কে একটু সংক্ষেপে বলছি। 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীর 11 অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্ব করেন। এই পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনী একটি সাহিত্যিকদের নিয়ে যে একটা সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তিনি সভাপতিত্ব করতেছিলেন। এই সভাপতির ভাষণে যে ভাষণটি তিনি দিয়েছেন, এই সম্মেলনের সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন তারই পুনর্লিখিত রূপ এই পল্লী সাহিত্য। এই প্রবন্ধটি উনি যে ভাষণটি দিয়েছেন ওই সম্মেলনে সভাপতি হিসাবে, সেই ভাষণটি এখানে পল্লী সাহিত্য নামে তোমাদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচ্য প্রবন্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পল্লী সাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে তিনি আলোচনা করেছেন। লেখক এই প্রসঙ্গে বলেছেন যে একদিন এক বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল।
আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা নিতান্তই প্রয়োজন। বাংলাদেশের লোক সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত আবশ্যক। প্রবন্ধটির আবহমান কালের বাংলাদেশ লোকসাহিত্য ও সংস্কৃতির প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করা হয়। এই প্রবন্ধটির মূল আলোচ্য বিষয় বা পাঠ্য বিষয় হল প্রবন্ধটির আবহমানকালের বাংলাদেশ লোকসাহিত্য সংস্কৃতির প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করবে। এই প্রবন্ধটি পাঠ করার পর এরপর কিছু কিছু এই গল্পের প্রবন্ধটির ভিতরে কিছু কিছু শব্দ অর্থ বা টিকা দেওয়া আছে, যেগুলি আমরা বুঝলে আমাদের গল্পটি বুঝতে অনেকটা সহজ হবে এবং তার বাবার্থটাও বুঝতে অনেকটা সহজ হবে। তাই এই শব্দগুলির একটু টিকা বা শব্দার্থগুলি আমরা আগে জেনে নিলে গল্পটি পড়তে আমাদের সুবিধা হবে। তাই এই সুবিধার্থে আমি কতগুলি শব্দের টিকা এবং শব্দার্থ এখানে বোর্ডে তোমাদের সামনে লিখে দিয়েছি। যেমন দেখো, কল গান বা কলের গানও বলে। শ্রুতি মধুর ধ্বনি, অর্থাৎ কলের মেশিনের সাহায্যে যে গান রেকর্ড করে তা লোকদেরকে বা মানুষদেরকে শোনানো হইতো, সেটাকে কলের গান বলা হইতো বা কল গান বলা হইতো, অর্থাৎ শ্রুতি মধুর ধ্বনি। পরতে পরতে, পরতে পরতে শব্দটি এখানে প্রবন্ধের ভিতরে আছে। তো পরতে পরতে মানে স্তরে স্তরে, পরতে পরতে বলতে এখানে স্তরে স্তরে। ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেনকে তার সংক্ষিপ্ত পরিচয় এখানে তো প্রবন্ধের ভিতর অতটা সম্ভব নয় তুলে ধরা। তারপর এখানে যতটুকু সম্ভব বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক ছিলেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক। রোমারোলা ফরাসি অর্থাৎ ফ্রান্সের, এই ফরাসি দেশের একজন সাহিত্যিক ও দার্শনিক ছিলেন এই রোমারোলার কথা এখানে এই প্রবন্ধটির ভিতর এসেছে। মদিনা বিবি, ময়মনসিংহকে ওখানে আঞ্চলিক ভাষায় লেখক লিখেছেন ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত লোকগাথা দেওয়ান মদিনার নায়িকা। একটা লোকগাথা, একটা দেওয়ান মদিনা, একটা লোকগাথা এখানে লেখা আছে। তার নায়িকা ছিলেন মদিনা বিবি। তারপর হলো মনসুর বয়াতি, একজন লোকের নাম, তিনি হলেন দেওয়ান মদিনার লোকগাথার প্রখ্যাত কবি। অর্থাৎ এই মদিনা বিবি যে লোকগাথাটি লিখছেন তার কবি ছিলেন কে? মনসুর বয়াতি। তারপর হলো আলী বাবা ও 40 দস্যু, আলী বাবা ও 40 দস্যু বা দস্যু, আলী বাবা ও 40 দস্যু, এটা তোমরা অনেকেই এর নামটি শুনেছ। অর্থাৎ একটি আরব্য উপন্যাস, আরব দেশে রচিত একটি উপন্যাস, এটাকে বলা হয় আরব্য উপন্যাস। অন্যতম বিখ্যাত গল্প, আরব্য উপন্যাসের একটা অন্যতম বিখ্যাত গল্প ছিল আলী বাবা ও 40 দস্যু। তবে ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার, বিখ্যাত ইংরেজি নাট্যকার ও কবি, এই এর লেখা একটি গল্পের কথা বলা হয়েছে এখানে, ল্যাম্পস টেলস ফর শেক্সপিয়ার। শেক্সপিয়ারকে বলা হয়েছে বিখ্যাত নাট্যকার ও ইংরেজ কবি, ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার। তারপর প্রত্নতাত্ত্বিক পুরাতত্ত্ববিদ, অর্থাৎ এই পুরানো অনেক সংগৃহীত জিনিসদেরকে বোঝানো হয়েছে পুরাতত্ত্ববিদ। নৃতত্ত্ব, মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। নৃতত্ত্ব একটি পাঠ্য বিষয় অর্থাৎ বা একটা বিভাগ। এটা হলে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। মানুষ কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাদের কিভাবে ক্রমবর্ধমান বিকাশ হয়েছে, আজ পর্যন্ত বিকাশিত হয়ে এসেছে, এ সম্পর্কে যে বিশেষ জ্ঞান অর্জন করা হয় বা
যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় নৃতত্ত্ব। প্রবাদ বাক্য, লোকমুখে বিশ্বাসযোগ্য কথা। প্রবাদ বাক্য লোকমুখে বিশ্বাস, লোকের মুখে মুখে কতগুলি কথা বলা হয় যেগুলি দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি। যেমন নাচতে না জানলে উঠান বাঁকা, নাচতে না জানলে উঠান বাঁকা, এ ধরনের কথা যেগুলি মানুষ বিশ্বাসযোগ্য কথা বলে। অর্থাৎ কাজ যদি কাজ যদি না জানে তাহলে বিভিন্ন অজুহাত বের করা, এই জন্য বলে নাচতে না জানলে উঠান বাঁকা, এই ধরনের লোকমুখে বিশ্বাসযোগ্য কথা। খনা, প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী। প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী এক খনা, তিনি অনেক খনার বচন, তার অনেকগুলি বচন অর্থাৎ তার মুখ নিঃসৃত কথা যেগুলি মানুষের বিশ্বাসযোগ্য, তিনি এরকম অনেকগুলি বাণী দিয়ে গেছেন বা কথা বলে গেছেন, তাকে খনার বচনও বলা হয়। তারপর বালাম, বইয়ের খণ্ড বা ইংরেজিতে বলা হয় বলিয়াম বা বালাম, ইংরেজিতে বলা হয় বালাম। এই মেন শব্দগুলি, কিছু কিছু শব্দ এখানে শব্দার্থ এবং টিকা দেওয়া আছে। এরপর আমি মূল গল্পটির আলোচনায় চলে যাব। মূল গল্পটির আলোচনায় গেলে এর প্রতিটি বাক্যের শব্দার্থ এবং ভাবার্থ এখানে তোমরা অনেকটাই বুঝতে পারবা। পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নাই। লেখক এখানে বা প্রবন্ধকার এখানে বলেছেন যে পল্লীগ্রামে অর্থাৎ গ্রামাঞ্চলে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। অর্থাৎ শহরে যতটা সহজে বড় বড় গায়ক, বাদক মানে অর্থাৎ যারা বাদ্যযন্ত্র বাজায়, গায়ক যারা গান গায় এবং নর্তক যারা নাচে, এর অভাব নেই। যদি আমরা একটা অনুষ্ঠানের জন্য এখানে বলি যে এই দেশের বাংলাদেশের বড় বড় নর্তকী, বড় বড় গায়ক, বড় বড় বাদক এর আমরা এখানে উপস্থিত করব, এর কিন্তু অভাব নেই, অহরহ পাওয়া যাবে এখানে। নামি দামি অর্থাৎ দেশের শ্রেষ্ঠ গায়ক, নায়ক, বাদক, নর্তকী এখানে পাওয়া যাবে। কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না, কারণ যারা বেশি ভালো তারা সব শহরেই বসবাস করে। কিন্তু লেখক বলছেন, প্রবন্ধকার বলছেন যে গ্রামেও কিন্তু, পল্লী গ্রামেও কিন্তু এর অভাব নেই। যেমন চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিমায় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। অর্থাৎ যদিও নায়ক, গায়ক, বাদক শহরে অনেক আছে, কিন্তু গ্রামে ওর কমতি নাই। তার কারণ এখানে দেখা যায় চারিদিকে কী আছে, কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিয়েছে। শহরে যতটা শহরের যে পরিপূর্ণতা এটা গ্রামের, পল্লী গ্রামের নাই, কিন্তু না থাকলেও এটা পূর্ণ করে দিয়েছেন এই প্রকৃতির এই জিনিসগুলিতে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর পরতে শব্দটি আমি বলেছি, পল্লীর প্রতিটি স্তরে কি আছে, সাহিত্য ছড়িয়ে আছে। এখানে প্রতিটি স্তরে সাহিত্য ছড়িয়ে আছে। সাহিত্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাহিত্য বলতে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে, যেটা বিজ্ঞান হোক, সমাজ হোক, বাংলা হোক, যেটাই হোক, সেগুলি কিন্তু সাহিত্য। তাই এটা পল্লীর প্রতিটি পরতে প্রতিটি স্তরে কিন্তু ছড়িয়ে আছে। হ্যাঁ, আমরা এটা চিন্তা করলে, এ নিয়ে ভাবলে, এগুলি নিয়ে গবেষণা করলে সাহিত্যের ওখানে কোনো অপূর্ণতা নেই। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু, সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগায়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। যেমন এই বায়ু সাগরের ভিতরে আমরা ডুবে থেকে কিন্তু আমরা বায়ুকে মূল্যায়ন করি না,
বা বুঝি না যে বায়ুটা কত আমাদের প্রয়োজন। যখন যেখানে বায়ু নেই সেখানে গেলে বুঝতে পারবো যে বায়ুর কতটা প্রয়োজনীয়তা আছে। তেমনি আমরা পল্লী গ্রামে যে কত সাহিত্য আমাদের চারিদিকে ছড়িয়ে আছে সেটা আমরা অনুভব করতে বা বুঝতে পারি না, কারণ আমাদের চতুর্পাশে চারিপাশেই কী করছে, বহু সাহিত্য এখানে, অজস্র সাহিত্য এখানে ছড়িয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র, যেখানে বলা হয়েছে এই যে ডক্টর দীনেশ চন্দ্রের কথা বলা হয়েছে, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। এই ময়মনসিংহ গীতিকা একটা বই কাব্য লিখেছেন কে, এই ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে গিয়ে, উনি এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে গিয়ে উনি এখানে দেখেছেন যে সাহিত্যের কি এক অমূল্য সম্পদ বা খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। পল্লী জননীর বুকের ভিতরে সাহিত্য যে কত আছে তিনি এই ময়মনসিংহ গীতিকা এটি সংগ্রহ করতে যেয়ে তিনি এটি উপলব্ধি করতে বা বুঝতে পেরেছেন। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোমারওয়ালা, সুদূর পশ্চিমে অর্থাৎ সেই ইউরোপীয় দেশ ফরাসি, সেই দেশের রোমারওয়ালা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। অর্থাৎ তিনি ছিলেন, এই রোমারওয়ালা তিনি ছিলেন একজন সাহিত্য রসিক, অর্থাৎ তিনি রসাত্মমূলক সাহিত্য লিখতেন। তিনি কিন্তু সেই ময়মনসিংহ গীতিকার যে মদিনা বিবির সৌন্দর্যের কথা যে বর্ণনা করা হয়েছে, সে বর্ণনা তিনি জানতে গিয়ে বা পড়তে গিয়ে তিনি মুগ্ধ হয়েছে। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহুরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছে। মনসুর বয়াতির মতো কত কবি যে পল্লী গ্রামের নিবৃতে লুকিয়ে আছে সেটা চিন্তাও করা যায় না। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানদের সাহিত্য কত সম্পদশালী বা কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? এইগুলি যে পল্লীর প্রান্তে, পল্লীর বিভিন্ন জায়গায় যে কত সাহিত্য, কত অমূল্য সম্পদ ছড়িয়ে আছে, এগুলি যদি সংগ্রহ করে একত্রিত করা হতো, এটা যে কত অমূল্য সম্পদ তা বলে শেষ করা যেত না। কিন্তু এগুলি সংগ্রহ কে করবে? এ করার জন্য যে স্বেচ্ছাসেবক দল বা লোক দরকার, তারা কই? কাদের দিয়ে এগুলি সংগ্রহ করা হবে? এটা এখানে প্রবন্ধকার বলেছে। আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো জিল্লিমুখর সন্ধ্যাকালের যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলো না কত মনোহর, কত চমকপ্রদ। ছোটোবেলায় যখন আমরা মায়ের কোলে ছিলাম, তখন আমরা সন্ধ্যাবেলায় ঘুমাইতে চাইতাম না। তখন আমাদের বুড়ারা আমাদেরকে বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী শুনিয়ে আমাদেরকে ঘুম পড়াতো। সেগুলি কত চমৎকার ছিল এবং কত মনোহর ছিল। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়েও পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। এই আমরা যে আরব্য উপন্যাস, কোনগুলি? আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা, এগুলো আরব্য উপন্যাস। এগুলি পরে পরে বেশ আমরা আনন্দ বা মজা পাচ্ছি। এগুলির চেয়ে কোনো অংশে সেই গ্রামের সেই সব কাহিনী, লোককথা, সেই কাহিনীগুলি কোনো অংশেই তা কম নয়, একথা এখানে বলা হয়েছে। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এই আধুনিক যে এখন বর্তমানে আধুনিক যে যন্ত্রগুলি এসেছে, সেই এই ডিজিটাল সময় আমাদের যেরকম ইন্টারনেট সহ বিভিন্ন টিভি, নাটক, ইন্টারনেট এখন দুনিয়াটাকে গ্রাস করে ফেলেছে। এই গ্রাসের কবলে পড়ে আমাদের সেই পল্লীর যে সেই উপন্যাসগুলি, সেই যে চমকপ্রদ যে কাহিনীগুলি, সেগুলি কী করছে? অতল গর্ভে সেগুলি তলিয়ে যাচ্ছে বা লুকিয়ে যাচ্ছে।
এখানকার শিক্ষিত জননী সন্তানদেরকে আর রাখালের পিটা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ গোড়ার কথা শুনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। এইসব এখন আর সেই পুরানো কালের সেই পল্লীর সেই উপন্যাসের বা বিভিন্ন কাহিনীগুলি আমাদেরকে ছেলেমেয়েদেরকে শোনানো হচ্ছে না। শোনানো হচ্ছে কোনগুলি? আরব্য উপন্যাস আর ওই কোনটি ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ারের বিভিন্ন কাহিনী তাদেরকে শোনানো হচ্ছে। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীরূপে এই রূপকথাগুলো নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। অর্থাৎ সেই সব কাহিনী না শোনার কারণে অতীতের সেই সব চমকপ্রদ বা মজাদায়ক কাহিনীগুলি কী করছে? আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তো যদিও আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাহিরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত আছে। তো আমি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তোমাদেরকে গল্পটির যে অংশটুকু পর্যন্ত আসতে পারছি, এর চাইতে বেশি আর সময়ের অভাবে আগানো যাচ্ছে না। তো তোমরা যতটুকু পড়াইছে এবং যে শব্দ অর্থগুলি আর টিকাগুলি দিয়েছি এগুলি বইয়ের ভিতরে তোমরা পাবা, সেগুলি এখান থেকে তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা এবং আরও বোঝার চেষ্টা করবা। আর পরবর্তী ক্লাসে তো আমি আবার যে পর্যন্ত পড়াইছি এরপর থেকে আমি আবার পরবর্তী ক্লাসে বোঝাবার চেষ্টা করব, সেটাও তোমরা বোঝার চেষ্টা করবা। এ বলেই আমি আজকের মতো ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো।